সরকারি কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমরা একটা দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, তার প্রোডাক্ট অফ ইনার্শিয়া, জড়তা গুণজ, এই দুটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই সংশ্লিষ্ট একটা উপপাদ্য আমরা প্রমাণ করতে চাই। তো সেই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে তার সহায়ক যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়বে সেগুলো আমরা প্রথমে ডিসকাস করব, তারপরে সময় পেলে আমরা প্রমাণে যাব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আমরা আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক নিয়ে। আমরা একটা বস্তু ধরে নিচ্ছি, ধরে নিলাম এই বস্তুটা ভর হলো m, ক্যাপিটাল, এবং এই বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা ক্ষুদ্র ক্ষুদ্র ভরের সমন্বয়ে গঠিত। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভরের মধ্যে একটা ভর আমরা ধরে নিলাম m, এবং একটা নির্দিষ্ট রেখা আঁকলাম এখানে। সেই নির্দিষ্ট রেখা থেকে এই বস্তুটার এই যে m ভরের যে বস্তুটা, ক্ষুদ্র বস্তুটা কনসিডার করেছি, সেই m ভরের বস্তুটার লম্ব দূরত্ব আমরা ধরে নিলাম r। তাহলে এই যে m অর্থাৎ ওই ক্ষুদ্র বস্তুটার ভর আর দূরত্বের স্কয়ার, এই m আর স্কয়ার কে বলা হবে m ভরের এই নির্দিষ্ট রেখার সাপেক্ষে, এই যে নির্দিষ্ট রেখার সাপেক্ষে m ভরের বস্তুটার জড়তা ভ্রামক, বা ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে গেলে তাহলে আমাদের কোনো বস্তুর ভর জানতে হবে এবং নির্দিষ্ট একটা রেখা থেকে সেই বস্তুর দূরত্ব জানা অত্যাবশ্যক। যখনই দূরত্ব জানবো তখন দূরত্বের স্কয়ারকে ওই বস্তুর ভর দ্বারা গুণ করলেই ওই রেখার সাপেক্ষে ওই বস্তুর জড়তা ভ্রামক পেয়ে যাব। এখন আমরা দেখতে চাই জড়তা গুণজ কি, প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি। আমরা এই বস্তুটাই রেখে দিই। আমরা ধরে নিচ্ছি একটা বস্তুর ভর m এবং উহার ক্ষুদ্র অংশের ভর স্মল m। আমরা দুইটা পরস্পর লম্ব অক্ষ কল্পনা করি, একটা OX অক্ষ, একটা OY অক্ষ। তাহলে ওটা হবে মূলবিন্দু। এই মূলবিন্দুর সাপেক্ষে m ভর বিশিষ্ট বস্তুর স্থানাঙ্ক অর্থাৎ অবস্থান আমরা ধরে নিলাম xy। এই m ভরের বস্তুটার স্থানাঙ্ক ধরে নিলাম xy। তাহলে এই m ভরের বস্তুটা y অক্ষ থেকে তার দূরত্ব কতটুকুন হবে? এটুকুন হবে x, আর x অক্ষ থেকে বা OX অক্ষ থেকে তার দূরত্ব হবে y। তাহলে এই যে mxy, এই mxy কে কি বলা? mxy কে OX ও OY অক্ষের সাপেক্ষে m এর জড়তা গুণজ বলে। mxy কে OX এবং OY অক্ষের সাপেক্ষে m এর জড়তা গুণজ বলা হবে, অর্থাৎ ক্ষুদ্রতম ভরের জড়তা গুণজ বলা হবে। এখন টোটাল বস্তুর জড়তা গুণজ যদি
আমরা বের করতে চাই, তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এম ভর বিশিষ্ট বস্তুর সমন্বয়ে যেহেতু ক্যাপিটাল এম সৃষ্টি, সেই জন্যে আমরা সামেশান নিয়ে আসতে পারি, অর্থাৎ সামেশান এম এক্স ওয়াই কে ও এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজ বা প্রোডাক্ট অফ ইনার্শিয়া, ইংরেজিতে বলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বলে। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমরা একটা রেখা বা দুই বা ততোধিক রেখার সাপেক্ষে প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করেছি। এখানে আমরা বলেছি যে এম একটা বস্তুর ভর এম, তার ক্ষুদ্রতম অংশের ভর হচ্ছে স্মল এম। ও এক্স এবং ও ওয়াই পরস্পর দুইটি লম্ব অক্ষ, ও বিন্দু ও হচ্ছে তাদের মূল বিন্দু। তো এই ও মূল বিন্দুর সাপেক্ষে এম ভরের বস্তু কণার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স অক্ষের দূরত্ব ওয়াই। তাহলে এই এম ইন্টু এক্স ওয়াই কে বলা হবে ও এক্স এবং ও ওয়াই এর অক্ষের সাপেক্ষে এম ভরের জড়তা গুণজ। আর যদি পুরোটা আমরা জড়তা গুণজ বের করতে চাই, তাহলে সামেশান নিয়ে আসতে হবে। সামেশান এম ইন্টু এক্স ওয়াই কে ও এক্স এবং ও ওয়াই অক্ষের সাপেক্ষে বলা হবে জড়তা গুণজ। পুরাটা যখন ইনক্লুড করব, পুরাটা যখন ইনক্লুড করতে চাই তখন সামেশান, আর ক্ষুদ্র অংশের তখন এম ইন্টু এক্স ওয়াই। এখন এই যে জড়তা ভ্রামক এবং জড়তা গুণজ আমরা আলোচনা করলাম, সেই জড়তা ভ্রামক এবং জড়তা গুণজ সম্পর্কিত একটা উপপাদ্য আমাদের আছে। সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে চাই। তা সেই উপপাদ্যটা প্রমাণ করার জন্যে আমাদের কিছু সহায়ক জিনিসের দরকার হবে। সেই জিনিসগুলো না জানলে এই প্রমাণটা আমরা সম্পূর্ণরূপে বুঝতে সমর্থ হব না। সেই প্রমাণ দেওয়ার আগে আমরা সেই সহায়ক জিনিসগুলো উল্লেখ করতে চাই, যেগুলো আমাদের এখানে লাগবে। প্রথমেই লাগবে আমাদের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। দিক কোসাইন সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে। একটা ত্রিমাত্রিক অক্ষে যখন আমরা কনসিডার করব, ধরো ও এক্স, ও ওয়াই, ও জেড, এই ত্রিমাত্রিক অক্ষের একটা রেখা নিলাম ওপি। ওপি এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাথে যদি বিটা কোণ উৎপন্ন করে, আর জেড অক্ষের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোয়াড আলফা, কোয়াড বিটা, কোয়াড গামা, কোয়াড আলফা, কোয়াড বিটা, কোয়াড গামা ধনাত্মক দিকের সাথে, অবশ্যই ধনাত্মক দিকের সাথে, অক্ষত্রয় ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ যদি উৎপন্ন করে, তাহলে আমাদের কোয়াড আলফা, কোয়াড বিটা সেই কোণগুলোর কোসাইন হবে ওই রেখার ডিরেকশন কোসাইন, কোয়াড আলফা, কোয়াড বিটা, কোয়াড গামা, এবং সেই ডিরেকশন কোসাইনকে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোয়াড আলফা, কোয়াড বিটা, কোয়াড গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি এল এম এন। প্রথমে আমার এই জিনিসটা জানা থাকতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানা থাকতে হবে সেটা হলো এই যে ডিরেকশন কোসাইন, একটা রেখার ডিরেকশন কোসাইনকে আমরা এল এম এন দিয়ে প্রকাশ করেছি। সেখানে একটা প্রমাণ আছে, তোমাদের ফার্স্ট ইয়ারের জিওমেট্রিতে এটা করেছো, সেই প্রমাণ আছে যে দিক কোসাইনকে আমরা তাহলে এল এম এন দিয়ে প্রকাশ করলাম। আর ওর মধ্যে একটা সম্পর্ক আছে, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1।
এইটা আমাদের জানা থাকতে হবে। তৃতীয় আর একটা জিনিস জানা থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রমাণে এটা লাগবে। সেটা হলো, মনে করো এখানে একটা রেখা, সাপোজ ও এক্স। এই ও এক্স রেখার ডিরেকশন কোসাইন এল এম এন। আর এই একটা বিন্দু, সাপোজ এখানে বিন্দুটা x1 y1 z1, আর এই জায়গায় আর একটা বিন্দু নিলাম x2 y2 z। এই দুই বিন্দু সংযোজক রেখা, এই দুই বিন্দু সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ড, লম্ব বিক্ষেপ রেখা, সাপোজ এ বি, এই দুই বিন্দু সংযোজক রেখা হচ্ছে এ বি। এ বি এর লম্ব বিক্ষেপ আমরা এই ও এক্স বরাবর লম্ব বিক্ষেপ এইটুকু পেলাম, পি কিউ ধরলাম। তাহলে কি জানা আছে এখানে? আমার একটা রেখার ডিরেকশন কোসাইন জানা আছে, আর আরেকটা রেখার উপরস্থ দুইটা বিন্দু স্থানাঙ্ক জানা আছে। সেই দুইটা বিন্দু সংযোজক রেখার লম্ব বিক্ষেপ যেটা হবে সেটা আবার ওই এলএমএন ডিরেকশন কোসাইন বিশিষ্ট রেখার উপর লম্ব বিক্ষেপটা হতে হবে। সেই লম্ব বিক্ষেপ পি কিউ ইকুয়াল টু কত হবে? এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1। এটা খুবই দরকার পড়বে। তো এখানে এই দুইটা বিন্দুর মধ্যে আমরা যদি একটা বিন্দু এইভাবে মূল বিন্দু কনসিডার করি, এইভাবে নিয়ে, আর এই বিন্দুটা আমাদের যদি হয় x y z, তাহলে এই OB এর ডিরেকশন কোসাইন, OB এর অভিক্ষেপ OX বরাবর যদি OQ হয়, তাহলে OQ ইকুয়াল টু হবে এটা। OQ ইকুয়াল টু তখন হয়ে যাবে ওই যে এখানে হবে x মাইনাস 0, এখানে হবে y মাইনাস 0, এখানে হবে z মাইনাস 0। অর্থাৎ এল এম এন ডিরেকশন কোসাইন বিশিষ্ট কোন রেখার উপর দুইটা বিন্দু সংযোজক রেখার লম্ব বিক্ষেপ যদি আমরা জানতে চাই, তাহলে সেই লম্ব বিক্ষেপ হবে এল ইন্টু ওই দুইটা বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল প্লাস এম ইন্টু ওই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের বিয়োগফল প্লাস এন ইন্টু ওই দুইটা বিন্দুর থার্ড কম্পোনেন্ট যেটা জেড মাইনাস 0 বিয়োগফল। এটা আমাদের লাগবে। চতুর্থ আর একটা বিষয় লাগবে, সেটা হলো যেহেতু এটা 3 ডাইমেনশনাল স্পেস, তাহলে আমাদের কিছুটা কল্পনার আশ্রয় নিতে হবে। তো সেভাবে কিভাবে সেই কল্পনাটা আসবে তার একটু হিন্টস আমি দিচ্ছি এখানে। সাপোজ এখানে ও এক্স ও ওয়াই, এখানে একটা রেখা বা একটা বিন্দু নিলাম পি, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই হবে, যেহেতু দ্বিমাত্রিক তল আমরা এক্স ওয়াই নিলাম। তাহলে এখান থেকে আমরা এটা যদি লম্ব টানি, তাহলে এটুকু হচ্ছে ওয়াই, এটুকু হলো এক্স। তাহলে ও পি ইকুয়াল টু লিখতে পারি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। ঠিক একইভাবে যখন 3 ডাইমেনশনাল স্পেসে যাবো না, তখন কিন্তু ও এক্স রেখার সাপেক্ষে, ও এক্স রেখার সাপেক্ষে তখন এটার দূরত্ব হয়ে যাবে রুট অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা ব্যবহার করবো আমরা ভিতরে। আশা করি তোমরা বুঝতে সমর্থ হবে। তাহলে আমাদের সহায়ক যে জিনিসগুলো লাগবে সেটা আমরা আলোচনা করলাম। এখন মূল উপপাদ্যে চলে যাই। উপপাদ্যটা হচ্ছে পরস্পর ছেদি তিনটা লম্ব অক্ষের সাপেক্ষে, পরস্পর ছেদি তিনটা লম্ব অক্ষ। ধরো ও এক্স, ও ওয়াই, ও জেড, পরস্পর ছেদি তিনটা লম্ব অক্ষ। ও হলো মূল বিন্দু,
এই অক্ষত্রয়ের সাপেক্ষে একটা দৃঢ় বস্তু, সাপোজ দৃঢ় বস্তুর অবস্থান এখানে, সেই দৃঢ় বস্তু আছে এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, সেই দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক যদি তা না থাকে, আবার ওয়াই আর জেড অক্ষ, জেড ও এক্স অক্ষ, এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে তাদের জড়তা গুণজ যদি তা না থাকে, তাহলে এই তিনটা অক্ষের ছেদবিন্দুগামী অপর একটা রেখা, অপর একটা রেখা মনে করো ওটি আছে, ওটি রেখা, এই ওটি রেখার সাপেক্ষে ওই বস্তুটার জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে উপপাদ্যটা আমরা লিখি। পরস্পর ছেদি তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে পরস্পর ছেদি তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তু জড়তা ভ্রামক ও জড়তা গুণজ জানা থাকলে অক্ষত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখার সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক নির্ণয়। পরস্পর ছেদি, পরস্পরকে অভিতে ছেদ করেছে, পরস্পর ছেদি তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে, তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে, এই একটা অক্ষ, একটা অক্ষ, একটা অক্ষ, তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তু, এখানে সেই দৃঢ় বস্তুটা আছে, সেই দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক এবং জড়তা গুণজ যদি তা না থাকে, তাহলে সেই ছেদবিন্দুগামী অর্থাৎ অক্ষত্রয়ের ছেদবিন্দু এখানে ও, সেই ও বিন্দুগামী অপর একটি রেখা ওটি আমরা এখানে এঁকেছি, সেই ওটি রেখার সাপেক্ষে সেই দৃঢ় বস্তুর জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। আমরা শুরু করছি, তাহলে এটা মুছে দিই। মনে করি পরস্পর ছেদি তিনটি লম্ব অক্ষ ও এক্স ও ওয়াই ও জেড, যেখানে ও মূল বিন্দু, পরস্পর ছেদি তিনটা লম্ব অক্ষ ধরে নিলাম, তার নাম দিলাম ও এক্স ও ওয়াই ও জেড এবং ওটা মূল বিন্দু। এখন দেখো যে আমরা বলেছি স্টেটমেন্টেই বলা আছে যে এই অক্ষত্রয়ের সাপেক্ষে ওই দৃঢ় বস্তু
জড়তা ভ্রামক দানা থাকতে হবে। তাহলে আমরা সেই জড়তা ভ্রামক দানা আছে যেটা, সেই দানাটা ধরে নিই। ও এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক এ, দানা যেটা আছে ধরে নিলাম এ, ও ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক বি, ও জেড অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক সি, আর ওয়াই আর জেড অক্ষ, ওয়াই জেড অক্ষের সাপেক্ষে, ওয়াই কমা জেড, ওয়াই ও জেড দি, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজ, জড়তা গুণজ সির পরে ডি দিচ্ছি, জেড ও এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজ ই, আর এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজ এফ। এই যে জড়তা ভ্রামক এবং জড়তা গুণজ দানা থাকতে হবে, সেই দানা জিনিসটা আমরা ধরে নিলাম। যে জড়তা ভ্রামক বলছি ডিইএফ এবিসি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাপেক্ষে, আর ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা গুণজ যথাক্রমে ডিইএফ। এখন এইটা জানা আছে, এটা জানা থাকলে এই যে অক্ষত্রয়ের ছেদ বিন্দু আমরা বলেছিলাম ওটা মূল বিন্দু, তাহলে অক্ষত্রয়ের ছেদ বিন্দুগামী ও বিন্দুগামী, ও বিন্দুগামী অপর যে কোনো রেখা ওটি এর সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। এই যে অবিন্দুগামীর অক্ষত্রয়ের ছেদ বিন্দু হচ্ছে ও বিন্দুগামী অপর একটা রেখা ওটি আছে, সেই ওটি এর সাপেক্ষে এই যে বস্তু এখানে আছে সেই বস্তুটার জড়তা ভ্রামক বের করতে হবে। এখন এই বস্তুটা তো অনেক বড় বড় আকৃতির বস্তু, তার ভিতরে আমরা জড়তা ভ্রামক কিংবা জড়তা গুণ ডিফাইন করার সময় ক্ষুদ্র একটা ভর কল্পনা করে নিয়েছিলাম, ক্ষুদ্র ভর এম ধরেছিলাম, এবং ওই এম থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব যদি আর হয় আমরা বলেছি জড়তা ভ্রামক হবে এম আর স্কোয়ার ক্ষুদ্র অংশে, আর টোটাল বস্তুটার জড়তা ভ্রামক হবে সামেশান এম আর স্কোয়ার। ঠিক একইভাবে ওই ওয়াই এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তা গুণজ বের করতে পারবো, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে জড়তা গুণজ ডেফিনেশন দিয়েছি আমরা অলরেডি, তো সেইগুলো পর্যায়ক্রমে আমরা ব্যবহার করব। তা আমরা এই যে বড় বস্তুটা এখানে আমরা কনসিডার করছি, সেই বড় বস্তুটার একটা ক্ষুদ্র অংশের ভর ধরে নিচ্ছি, এটা মুছে দিই। তাহলে জড়তা ভ্রামক এবিসি আর জড়তা গুণজ আমরা ধরে নিলাম ডিইএফ, মাথায় রাখতে হবে। এখন এই যে বস্তুটা আছে, বস্তুটির ক্ষুদ্র অংশের ভর এম ড্যাশ এবং উহার অবস্থান পি অফ এক্স ওয়াই জেড বিন্দুতে আমরা ধরে নিলাম।
এই যে সেই বিন্দুটা পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই, এই যে সেই ওপি নিলাম। এখন এই যে ওপি আমরা বস্তুটা নিয়েছি পি বিন্দুতে, তার দূরত্ব হলো ওপি। এবার দেখো যে তাহলে ও এক্স এই রেখার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, এই যে এম ড্যাশ ভরের যে বস্তুটা এখানে রেখেছি পি বিন্দুতে, তাহলে ও এক্স অক্ষের সাপেক্ষে আমরা তার জড়তা ভ্রামক বের করতে পারবো। সেই কথাটা আমরা লিখব ও এক্স, তাহলে ও এক্স অক্ষের সাপেক্ষে এম ড্যাশ এর জড়তা ভ্রামক ইকুয়াল টু কত হবে? এম ড্যাশ ইন্টু রুট অফ, ওই যে এর আগে যেটা আমরা বলেছিলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক একই ভাবে রুট অফ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর হোল স্কয়ার। এম আর স্কয়ার যে ডেফিনেশন আমরা দিয়েছি এর আগে, সেই এম আর স্কয়ারের যে ফর্মুলা এখানে সেটা অ্যাপ্লাই করেছি। তাহলে ও এক্স অক্ষের সাপেক্ষে এম ড্যাশ, এরকম অসংখ্য, এই বস্তুটা তো এরকম অসংখ্য এম ড্যাশের সমন্বয় সৃষ্টি। ও এক্স এর সাপেক্ষে সম্পূর্ণ বস্তু জড়তা ভ্রামক, ইকুয়াল টু কত হবে? সামেশন এম ড্যাশ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর এই জড়তা ভ্রামককেই আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম। এই যে এক্স অক্ষের ও এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক একটু আগে যেটা লেখা ছিল, তাহলে সেজন্য এখানে লিখলাম এ ইকুয়াল টু সামেশন এম ড্যাশ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ও ওয়াই অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জড়তা ভ্রামক, সেটাকে প্রকাশ করেছিলাম বি দিয়ে। বি ইকুয়াল টু সামেশন এম ড্যাশ, এটা হবে জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আর ও জেড অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর জড়তা ভ্রামক হবে, সেটাকে প্রকাশ করলাম সি দিয়ে। আর এখানে হবে সামেশন এম ড্যাশ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। জড়তা ভ্রামক অক্ষত্রয়ের সাপেক্ষে যেটা আমরা বের করেছি, সেটা আমরা এখানে ধরে নিলাম, আমরা ক্যালকুলেশন করলাম, আর সেটাকে আমরা এবিসি দিয়ে যে প্রকাশ করেছিলাম, সেই এবিসি মাধ্যমে এটা এক্সপ্রেস করলাম। এখন জড়তা গুণজ তো আমাদের জানা ছিল, জড়তা গুণজ। তাহলে জড়তা গুণজ আমরা বলেছিলাম যে অক্ষদ্বয়ের সাপেক্ষে, ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে, ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজ, সেটাকে প্রকাশ করেছিলাম আমরা এবিসি ডি দিয়ে। ডি ইকুয়াল টু সামেশন এম ড্যাশ ওয়াই জেড। জেড ও এক্স অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজকে প্রকাশ করেছিলাম ই দিয়ে, সামেশন এম ড্যাশ জেড এক্স। এবং এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা গুণজকে প্রকাশ করেছিলাম এফ দিয়ে, এফ ইকুয়াল টু সামেশন এম ড্যাশ এক্স।
এইগুলো আমরা জড়তা গুণজ এবং জড়তা ভ্রামক আমাদের যেটা দেওয়া ছিল, আর আমরা এখানে যেটা বের করলাম, বের করে নিয়ে তাদের মধ্যে একটা সমন্বয় করে রাখলাম। এখন দেখো যে আমরা এই যে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে ওটি রেখার উপরে পিএন লম্ব টেনে দিলাম। পি বিন্দু থেকে ওটি রেখার উপর পিএন লম্ব টানলাম। তাহলে পিএন লম্ব ওটি আঁকি। এখন এই ওটি রেখার দিক কোসাইন যদি এল এম এন হয়, ওটি রেখার দিক কোসাইন এল এম এন হলে, ওই যেটা আমরা প্রারম্ভে বলেছিলাম যে একটা রেখা যার দিক কোসাইন জানা থাকতে হবে, সেই রেখার উপরে যদি অপর একটা রেখার উপরস্থ দুইটা বিন্দুর সংযোজক রেখার অভিক্ষেপ জানা থাকে, অভিক্ষেপ বের করতে চাই, তাহলে কিভাবে সেই সম্পর্কটা আমাদের এই ওটি বরাবর ওপি এর লম্ব অভিক্ষেপ হবে ওএন। তো সেই কথা যে ওটি রেখার দিক কোসাইন এল এম এন হলে ওএন ইকুয়াল টু কি, ওএনটা কি, ওএন তো লম্ব বিক্ষেপ, ওএনটা তো ওপি এর লম্ব বিক্ষেপ। ওএন ইকুয়াল টু ওটি বরাবর ওপি এর লম্ব অভিক্ষেপ। আর এই ওটি এর লম্ব বিক্ষেপ আমরা এইটা ফর্মুলা বলেছিলাম ডিরেকশন কোসাইনের, যে এল ইন্টু এক্স মাইনাস 0, ওই দুই বিন্দুর ফার্স্ট কম্পোনেন্টের বিয়োগফল, প্লাস এম ইন্টু ওয়াই মাইনাস 0 প্লাস এন ইন্টু জেড মাইনাস 0, আর এটা ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এখন এই যে এটা তো লম্ব টেনেছি, পিএন ওটি এর উপরে লম্ব টেনেছি, তাহলে পিওএন সমকোণী ত্রিভুজ হয়েছে। ত্রিভুজ পিওএন হতে কি পাওয়া যায়, ওএন স্কয়ার। আমার তো এই ওটি রেখার সাপেক্ষে যদি এম ভর বিশিষ্ট বস্তুটা, এম ড্যাশ ভর বিশিষ্ট বস্তু কণা জাড্য ভ্রামক পেতে চাই, তাহলে আমার দুইটা জিনিস জানা দরকার হবে। একটা হবে বস্তুটার ভর, আর একটা হলো সেই বিন্দু থেকে ওই রেখা যে রেখার সাপেক্ষে বের করার দূরত্ব, তার মানে পিএন জানতে হবে। তো সেই জন্যে আমরা পিএন স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, পিএন স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপরদিবার স্কয়ারের সমষ্টি। তাহলে সেখান থেকে পিএন স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি ওপি স্কয়ার মাইনাস ওএন স্কয়ার। ওপি স্কয়ার তো ও বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, পি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, সেই দুইটা বিন্দুর সংযোজক রেখার লম্ব দৈর্ঘ্য আমরা বের করার ফর্মুলা জানি, সেটা হলো ভূদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ প্লাস থার্ড কম্পোনেন্টের বিয়োগফলের বর্গ, তার রুট। তাহলে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওএন ইকুয়াল টু বের করা আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর হোল স্কয়ার। তাহলে সেখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস, এটা যদি ফর্মুলা ভাঙিয়ে দিই, এল স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এন স্কয়ার জেড স্কয়ার মাইনাস 2lm xy মাইনাস 2mn yz মাইনাস 2ln zx।
তাহলে এখান থেকে দেখো এইটা এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, আমি যদি কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিই, ওয়াই স্কোয়ার যদি কমন নিই, ওয়াই স্কোয়ার তাহলে এখানে থাকবে 1 মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি কমন নিই, জেড স্কোয়ার কমন নিলে 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2 এল এম এক্স ওয়াই মাইনাস টুয়াইস এম এন ওয়াই জেড মাইনাস টুয়াইস এল এন জেড এক্স। এখন আমরা তো জানি, আমরা জানি কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস এল স্কোয়ার, এল স্কোয়ার ওই পাশে নিলে 1 মাইনাস এল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এখানে হয় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। 1 মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস এন স্কোয়ারের পরিবর্তে কি ব্যবহার করতে পারবো? 1 মাইনাস এন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস এন স্কোয়ার, তার মানে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস, একটু সাজিয়ে লিখছি, এটা ডিই এর তো, তাহলে ওয়াই জেডটা আগে লিখছি, মাইনাস টুয়াইস এম এন ওয়াই জেড, তারপরে এটা জেড এক্স, এটা আগে লিখছি মাইনাস টুয়াইস এল এন জেড এক্স মাইনাস টুয়াইস এটা টুয়াইস এল এম এক্স ওয়াই লিখলাম। এবার দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এল স্কোয়ার যদি কমন নিই, কোথায় কোথায় এল স্কোয়ার আছে, এইটার সঙ্গে এল স্কোয়ার আসবে, এইটার সঙ্গে এল স্কোয়ার আসবে, এই যে এখানে এল স্কোয়ার, এখানে এল স্কোয়ার, সেই এল স্কোয়ার কমন নিলে, এল স্কোয়ার কমন নিলে আসবে আমার ওয়াই স্কোয়ার, এখানে থাকছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার কোথায় থাকবে? এম স্কোয়ারের সাথে এটা এক্স স্কোয়ার, আবার এখানে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস প্লাস এন স্কোয়ার, যদি এন স্কোয়ার কমন নিই, এন স্কোয়ার কমন নিলে কি হবে? এন স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এম এন ওয়াই জেড মাইনাস 2 এল এন জেড এক্স মাইনাস 2 এল এম এক্স ওয়াই। এই পর্যন্ত আমাদের পাওয়া গেল। এখন দেখো এই পর্যন্ত আমরা রেখে দিলাম, অর্থাৎ পিএনটাতে দরকার ছিল এই পি বিন্দু থেকে ওটি রেখার সাপেক্ষে যখন আমরা জড়তা ভ্রামক বের করব তখন পিএন এর স্কোয়ার দরকার ছিল, পিএন এর স্কোয়ার আমরা বের করে নেব। পিএন এর স্কোয়ার বের করে নেওয়ার পরে আমরা এখন জড়তা ভ্রামক বের করতে পারি। তাহলে ওটি রেখার সাপেক্ষে এম ড্যাশ ভর বিশিষ্টদের বস্তু, এম ড্যাশ ভর বিশিষ্ট ওটি রেখার সাপেক্ষে এম ড্যাশ এর জড়তা ভ্রামক ইকুয়াল টু এম ড্যাশ ইন্টু পিএন স্কোয়ার, ক্ষুদ্র যে ভরটা এম ড্যাশ ধরে নিয়েছিলাম, আর পুরা বস্তুর জড়তা ভ্রামক যখন কাউন্ট করব তখন আমার সামেশনের বিষয়টা আসবে।
তো সামেশন, অতএব ওটি রেখার সাপেক্ষে সম্পূর্ণ বস্তু জড়তা ভ্রামক, এটা ইকুয়াল টু হবে কি, জড়তা ভ্রামক ইকুয়াল টু হবে সামেশন এম ড্যাশ ইন্টু পি এন স্কোয়ার। এটা ইকুয়াল, দেখো সামেশন, আমরা সম্পূর্ণ বস্তু যখন কাউন্ট করতেছি তখন ওটা কি হচ্ছে, সামেশন আসছে। তার কারণ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এম ড্যাশ যে ভর ছিল তার সমষ্টি হচ্ছে আমার পুরা বস্তুর ভর। তো সেই জন্যে আমরা সামেশন চিহ্নটা এখানে এনেছি। এবার আমাদের এই সামেশন এম ড্যাশ থাকলো, আর এই পি এন স্কোয়ারের মানটা এখানে বের করা আছে, পি এন স্কোয়ার এটা মানটা বসিয়ে দিচ্ছি। কি হচ্ছে, পি এন স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস 2mn yz 2mn yz minus 2ln zx minus 2ln xy। pn স্কয়ারের মানটা বসিয়ে দিলাম। তো pn স্কয়ারের মানটা বসিয়ে দিলে আমরা এখান থেকে এটার ঘাড়ে যখন যাচ্ছে তখন আমরা এল স্কয়ারটাকে বাইরে নিয়ে যেতে পারি। এল স্কয়ার সামেশন এম ড্যাশ ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এম স্কয়ার বাইরে নিয়ে গেলে সামেশন এম ড্যাশ জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার এন স্কয়ার বাইরে নিয়ে গেলে সামেশন এম ড্যাশ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2mn যদি বাইরে নিয়ে দেয় 2mn বাইরে নিয়ে গেলে কি হবে, এম ড্যাশটা যখন আমরা ওইটা নিয়ে যাচ্ছি তখন 2mn বাইরে নিয়ে যাচ্ছি 2mn, তাহলে থাকছে সামেশন এই এম ড্যাশটা তো আছে yz মাইনাস 2mn গেল, এবার ln বাইরে গেল সামেশন এম ড্যাশ zx মাইনাস 2lm mn nl ln এর সঙ্গে আছে xy সামেশন এম ড্যাশ xy। পার্ট পার্ট করে দিলাম সামেশনটা প্রত্যেকের ধারে। এখন আমাদের ওই যে প্রারম্ভিক পর্যায়ে আমরা বলেছিলাম যে ওএক্স এর সাপেক্ষে আমাদের ওই বস্তুটার জড়তা ভ্রামক ছিল এ, এবং সেটার পরিমাণ এ ইকুয়াল টু আমরা করে আসছিলাম কিন্তু যে এম ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই যে সামেশন এম ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা হলো এ আর ওর সঙ্গে এল স্কোয়ার আছে। ঠিক একইভাবে এটা বি এম স্কোয়ার, এটাকে প্রকাশ করেছিলাম সি দিয়ে সি এন স্কোয়ার মাইনাস এটা এম ড্যাশ ওয়াই জেড সামেশন এম ড্যাশ ওয়াই জেড, এটা ইকুয়াল টু আমরা প্রকাশ করেছিলাম এবিসি ডি দিয়ে ডি মাইনাস 2d ইন্টু mn 2d ইন্টু mn মাইনাস 2 এটা গেল মাইনাস 2, এটাকে প্রকাশ করেছিলাম zx এর সাপেক্ষে ই দিয়ে ই ln মাইনাস 2f ln এই যে যেটা বের হলো, অর্থাৎ ওই ওটি রেখার সাপেক্ষে ওই বস্তুটা
জড়তা ভ্রামক, তাহলে এটা পাওয়া গেল, যা নির্ণেয় জড়তা ভ্রামক। অর্থাৎ জড়তা ভ্রামক তাহলে আমাদের বের হলো an স্কয়ার প্লাস bm স্কয়ার প্লাস cn স্কয়ার মাইনাস টুয়াইস dmn মাইনাস টুয়াইস eln মাইনাস টুয়াইস lm। তাহলে এটাই আমরা ওই পরস্পর লম্ব তিনটি অক্ষত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটা রেখার সাপেক্ষে ওই বস্তুটার যে জড়তা ভ্রামক সেটাই বের করতে চেয়েছিলাম। আশা করি আজকের আলোচনা সবাই মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আর উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।